প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেক সময় বাধ্যতামূলক অধ্যায় নবম দশম শ্রেণীর যে আর্থিক বিবরণী, এই অধ্যায় থেকে আমরা অ্যান্সার করতে অনেক সময় ভয় পাই। কেন ভয় পাই? আমরা এর ধারাবাহিকভাবে কোনো কাজ করতে পারি না, তাই ভয় পাই। যদি আমরা গুরুত্ব সহকারে এই নামগুলো চিনতে পারি বা এই নামগুলোর সাথে পরিচয় হয় বা সমন্বয় জাবেদাগুলো পারি, তাহলে কিন্তু আমরা ভয়কে জয় করতে পারবো। আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। এই উদ্দীপক থেকে আমরা ইতিপূর্বের ভিডিওতে নিট বিক্রয় তৈরি করেছি। এখন আমরা তৈরি করব বিকৃত পণ্যের ব্যয়। এখন বিকৃত পণ্যের ব্যয় তৈরি করার জন্য সর্বপ্রথম যে শব্দটি আসবে তার নাম প্রারম্ভিক মজুত পণ্য। আর এই প্রারম্ভিক মজুত পণ্যের পরে এই যে শব্দটি আসবে তার নাম ক্রয়। এখন প্রশ্ন অনেকেই এটি বলে থাকে যে স্যার, আমরা কি এই ক্রয় নামের পরে আর কোনো নাম উলট পালট হলে কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমরা এইটুক বলবো যে প্রারম্ভিক মজুত পণ্যের পরে ক্রয় নামটি ব্যবহার করব এবং এই ক্রয় নামটির সাথে এই ক্রয়ের যে টাকা, একে যদি কোনো শব্দ বৃদ্ধি করে সেগুলো যোগ করব। এই ক্রয়কে যদি কোনো শব্দের মাধ্যমে হ্রাস করে সেগুলো বিয়োগ করব। এই যোগ বিয়োগের এখানে উলট পালট হলে কোনো সমস্যা নেই, তবে সবগুলো কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু শব্দ যোগ, কিছু শব্দ বিয়োগ হয়ে যে নিট ক্রয় বের হয়েছে। এখানে প্রারম্ভিক মজুত পণ্য এবং নিট ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় যোগ করার পরে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের হয়, অনেকেই প্রশ্ন করে যে সমাপনী মজুত পণ্য হচ্ছে চলতি সম্পদ। তাহলে এই চলতি সম্পদ কেন আপনি এখানে লিখেছেন? আসলে এখানে চলতি সম্পদ লেখিনি, আমরা লিখেছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়কে হ্রাস করে আর একটি বিক্রিত পণ্যের ব্যয়। যদি কোনো অঙ্কে সমাপনী মজুত পণ্য না থাকে, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়কেই কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। তাহলে আমরা ধরে নেব যে এই ৭৭,০০০ টাকা, এটিও কিন্তু আরেকটি বিক্রিত পণ্যের ব্যয়। যেহেতু একটি বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট রয়েছে আর আমাদের সমন্বয় জাবেদায় বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট রয়েছে, এই বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট হওয়ার কারণে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়কে হ্রাস করছে। কেন হ্রাস করছে? সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করার কারণে। এই কারণে আমরা লিখেছি সমাপনী মজুত পণ্য। কেউ যদি মনে করে যে সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ এখানে ব্যবহার করেছি, না, এটি ভুল ধারণা। আসলে এখানে আমরা কাজ করেছি বিক্রিত পণ্যের ব্যয়ের, এবং এই বিক্রিত পণ্যের ব্যয়ের পূর্বে বা বিয়োগ চিহ্ন রয়েছে। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা পাই মোট মুনাফা। আমরা জানি যে বিশদ আয় বিবরণীতে বা বহুধাপ আয় বিবরণীতে তিনটি ফল বের হয়। একটি হচ্ছে মোট মুনাফা, একটি হচ্ছে পরিচালন মুনাফা, আর একটি নিট মুনাফা। এই বিশদ আয় বিবরণীতে 3 ধাপে কাজ করতে হয়, অর্থাৎ 3 প্রকারের আয় এবং 3 প্রকারের ব্যয়ের পার্থক্যে আমাদের 3টি ফলাফল হয়। প্রত্যক্ষ পরিচালনা আয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে পাই আমরা মোট মুনাফা, এবং মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালনা আয় যোগ করব এবং পরিচালন ব্যয় বিয়োগ করব, আমরা ফলাফল পাবো পরিচালন মুনাফা, এবং অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বিয়োগ করব, আমরা ফলাফল পাবো নিট মুনাফা। তাহলে আশা করি যে আমরা বিশদ আয় বিবরণীতে 6 প্রকারের কাজ করব, অর্থাৎ 3 প্রকারের আয় এবং 3 প্রকারের ব্যয়ের কাজ করব। মোট 6 প্রকারের কাজ করে আমরা 3টি ফল পাবো, একটি মোট মুনাফা, একটি পরিচালন মুনাফা, আর একটি নিট মুনাফা। আশা করি বুঝতে পেরেছ।